ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আগামী 16 জানুয়ারি। আসন্ন এই নির্বাচনের 5 দিন আগে গত 10 জানুয়ারি আলোচিত সাংসদ শামীম ওসমান সংবাদ সম্মেলন করে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনে পাশে থাকার ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুধু যে নৌকার পক্ষে নামার আহ্বান জানিয়েছেন তাই নয়, তিনি আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও তার প্রতীক হাতি নিয়ে কটাক্ষ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তার এই বক্তব্য স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আর এরপর থেকেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। এদিকে এই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের এক নির্বাচনী সমন্বয়ক সহ প্রায় 17 জনকে আটক করায় এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তাকে ঘুঘুর ফাঁদ দেখানোর ঘোষণার 24 ঘন্টার মধ্যেই তার নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন, তারা অপরাধী হলে তাদের আগে কেন গ্রেফতার করা হলো না, এখন কেন? বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি শেষ নির্বাচন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে রাষ্ট্রপতির সংলাপ। স্থানীয় থেকে জাতীয় নির্বাচন নিয়ে কি চলছে রাজনীতিতে, এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি MP। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে। নারায়ণগঞ্জ থেকে জাতীয় নির্বাচন, কোন পথে রাজনীতি, এই শিরোনামে কথা বলতে চাই। জয়নুল আবদিন ফারুক, আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এই সরকারের অধীনে, এমন ঘোষণা দেবার পরও আমরা দেখছি নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার বিএনপি নেতা, তাকে যদিও বহিষ্কার করা হয়েছে, তিনি নির্বাচনে বেশ আস্থার সাথেই আছেন। আমি প্রথমে জানতে চাইবো যে এই নির্বাচনে অনেক প্রচারণার মধ্যে অনেক কিছু ঘটছে, অনেক আলোচনা চলছে। বিএনপি এই এখন পর্যন্ত অবস্থা কিভাবে পর্যালোচনা করছে এবং বিএনপির আস্থা নেই এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে, বিএনপির প্রার্থী বলবো না, বিএনপির নেতাদের কি করে আস্থা আসছে, তাদের আস্থার উৎসটা কি বলে মনে করেন? শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে রাজকাহন অনুষ্ঠানে আমার সহযোদ্ধারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো সুন্দর সবিনয় করবে বলে আশা রাখি। আপনাকে, আপনার সবাইকে, আপনার ডিবিসির সকল শ্রোতা দর্শককে অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলেন। প্রসঙ্গে একটা, আপনি ঢেরে সাজিয়েছেন আজকের অনুষ্ঠানে। প্রথম নাম দিয়েছেন সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নাম, দ্বিতীয় আমার নাম, তৃতীয় ব্যারিস্টার কাসের নাম। তবে উনি এমপি, উনি আমার নিচে চলে গেছে। আমি 5 বারের এমপি, আমি সেকেন্ডে, উনি একবারও এমপি হন নাই, উনি 1 নম্বরে আছেন, সেই জন্য দুঃখ প্রকাশ করি না। এইভাবে এই কারণেই আজকে নির্বাচনে আমরা যাচ্ছি না। প্রথম কথা হলো আস্থা তো এই সরকারের উপরে নাই। আস্থার কথা আর বলবেন না দয়া করে, কারণ কামাল সাহেবের সাথে বহুবার আমার দেখা সাক্ষাৎ হয়েছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। অত্যন্ত ভালো লোক, বিনয় লোক, ভালো এবং শুধু ভালো বলে। একটু আগে ডিবিসিতে ওনার কথা শুনেছি। আমি চট্টগ্রাম আসছি আজকে, আমার চট্টগ্রাম আগামীকাল একটা সমাবেশ আছে, সেই সমাবেশের অনুমতি এখনো আমাদের কামাল ভাই সরকারেরা এখনো দেন নাই। উই আর ওয়েটিং। সকালবেলা আমরা যাব, মিটিং করতে পারবো কিনা জানি না। তাই আপনার কথা বলতেছি যে নির্বাচনের প্রতি আস্থা নাই। নির্বাচনের দলের লোকেরা কেন অংশগ্রহণ করছে, সেই কারণে দলের পদবিও তারা হারাচ্ছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে রাজি না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কি হবে বা আগামী 16 তারিখে কি হবে, অন্যান্য নির্বাচনগুলা কি হয়েছিল, সেগুলো আলোচনা করলে বোঝা যায় এই সরকার আমলে নির্বাচন কোন পদ্ধতিতে হয়, কিভাবে হয়। দিনের ভোট, রাত্র হয়, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, নানা রকম ইতিহাস এই সরকারের আমলে, এই সরকারের অধীনে হচ্ছে। সে কারণে নির্বাচনের প্রতি তো আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতি তো আস্থা নাই। এই সরকারের উপরও যতটুকু আস্থা ভরসা ছিল সেটুকু এই নির্বাচনগুলো দেখে আমাদের থেকে আমরা আস্থা হারিয়ে ফেলেছি। সে কারণে আমার মনে আমার কথাগুলোর উত্তর দিবেন। তার আগে আমি একটা কথা বলেই, কামাল ভাইয়ের কাছে আপনি নিশ্চয়ই যাবেন, আমি অনুরোধ করব ওনাকে যে অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে, রাষ্ট্রপতির যে মঞ্চায়ন দেখছি, এতে আরেকটি নির্বাচন কমিশন তৈরি করে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে আবার নির্বাচনে অংশগ্রহণ করাতে পারবে বলে আমার আর বিশ্বাস হয় না, কারণ এই খেলা অতীতেও দেখেছি, আবার সামনের দিকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ শারমিন। জি, অনেক ধন্যবাদ জয়নুল আবদিন ফারুক। আপনার কাছে আবারও আসবো, কিন্তু সেটি আপনাদের আস্থা নেই সেই প্রশ্নটি যে ইউপি নির্বাচনে আমরা দেখলাম স্বতন্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করলো, আবার এই নারায়ণগঞ্জে খুবই আত্মবিশ্বাসী অবস্থায় বলছেন জয়ী হবেন তৈমুর আলম খন্দকার। সেখানেই প্রশ্নটি করছিলাম যে তাদের আস্থাটা কোথা থেকে আসছে, নাকি এটি আরেকটা রাজনৈতিক অবস্থান বিএনপির, সেটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। যাই হোক, আপনি আলোচনা করতে চাইছেন না। আমি এস এম কামাল হোসেন, আপনার কাছ থেকে এটি একটু জানতে চাই যে যেটি আমরা নারায়ণগঞ্জ নির্বাচনে দেখতে পাচ্ছি, যে যেটি নিয়ে তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী, তিনি অভিযোগ করছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি গিয়ে বললেন তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি, টের পাবেন আগামী 24 ঘন্টার মধ্যে। কেন ঘুঘুর ফাঁদ দেখানোর হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হলো এবং 24 ঘন্টার মধ্যেই দেখা গেল তৈমুর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়ক সহ 17 জনের মতো গ্রেপ্তার হলেন? মানে ঘুঘুর ফাঁদ কিভাবে দেখানো হলো, এটি আসলে কি বার্তা দিচ্ছে? আপনি বলছেন তো 4 দিন আগে। আপনারা ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক 4 দিন আগে এই কথাটা বলেছে। কেন বলেছে? হ্যাঁ, আমাদের দলের ভিতর কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই কারণে আমরা দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং 2-1 জনের বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্ট এসেছে। সেই কারণে উনি সেদিন বলেছে যে আপনারা যারা নৌকের বিরোধিতা করবেন তারা ঘুঘু দেখছেন, ফান দেখেননি। তৈমুর আলী খন্দকারের নামও বলেনি। আর আমি যেটা বলি, তৈমুর আলী খন্দকার সাহেবের যে লোককে অ্যারেস্ট করেছেন, কি কারণে অ্যারেস্ট করেছেন আমি জানি না, তবে সুজা সাপটা পত্রিকা এইটা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বের হয়। সেই পত্রিকার হেডলাইন, আমি তৈমুর ভাইয়ের সাথে আমার একদিন এই পত্রিকা বের হওয়ার পর কথা হয়েছিল যে প্রতি ওয়ার্ডে পাঠালো 25 লক্ষ টাকা, এবং তৈমুর ভাইয়ের 2400 টাকার ছবি সহ দেওয়া হবে। এই টাকাটা কে বিতরণ করছে? হয়তো যাকে গ্রেপ্তার করেছে ওয়ার্ডে 25 লক্ষ টাকা তার মাধ্যমে হয়তো, হ্যাঁ, সেই টাকাটা যেতে পারে। এই কারণে এটা নির্বাচন কিন্তু আচরণবিধি হয়, আর নির্বাচন আচরণবিধি তৈমুর ভাই লঙ্ঘন করেছেন। তৈমুর ভাই কয়েকদিন আগে নিজেই বলেছেন। শামীম ওসমান এমপি সংবাদ সম্মেলন করলেন, তখন আসলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হলো না? শামীম ওসমান, আমি আপনার বলি, শামীম ওসমান সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি কিন্তু সেখানে বলেছেন যে আচরণবিধি হচ্ছে, আমি আইন প্রণেতা, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটি প্রেক্ষাপটে আমার কাছে কথা বলতে হচ্ছে। এটা শামীম ওসমান কিন্তু বলেছেন। হ্যাঁ, মনে করি না শামীম ওসমান কথা বলেছেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, যার ফলে বারবার সাংবাদিকরা যখন আইবি মেয়র প্রার্থী সেলিনা আইবিকে জিজ্ঞাসা করছেন, তখন কিন্তু সেলিনা বারবার বলছেন যে শামীম ভাই এমপি, আমাদের দলের কর্মীরা মাঠে নেমেছেন, শামীম ভাই এমপি, তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবে না। আমি আর একটা কথা বলতে চাই, আমার ভাই জয়নাল আবেদিন ভাই কিছু কথা বলেছেন। দেখেন, এই সরকারের প্রতি আস্থা নাই বিএনপির প্রতি। বিএনপির প্রতি আস্থা নাই, এটা জয়নাল ভাইরা দেখেছেন। কারণ এই সরকারের প্রতি যদি আস্থা না থাকতো, তাহলে যে নির্বাচনকে নিয়ে জয়নাল আবেদিন ভাইরা বিতর্ক করে, সেই নির্বাচনের পরের দিন একটা লোকও রাস্তায় দাঁড়িয়ে বলেন নেই এই নির্বাচন মানি না, এই নির্বাচনে কারচুপি হয়েছে, এই নির্বাচনে জয়নাল আবেদিন ভাইদের বাসায় রাত্রে ভোট হয়েছে, কিন্তু একটা লোক নামে নেই। বরং 11টার দিকে উনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। যে নির্বাচনে জনগণ মানে নেই, সেইটা জয়নাল আবেদিন ভাই হাড়ে হাড়ে টের পেয়েছে। 1996 সালের 15ই ফেব্রুয়ারি উনি একটি ভোট ডাকাতির নির্বাচন করেছিলেন। সেদিন বিবিসির সাংবাদিক আতাউস সামাদ দুঃখ করে বলেছিল, আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না, বাংলাদেশে একটি নির্বাচন হলো, তারপরও দেখলাম বিএনপির 2 জন প্রার্থী ঢাকা শহরে 2 লক্ষ করে ভোট পেয়েছেন, 1 লক্ষ করে ভোট পেয়েছেন, এবং পত্রপত্রিকা আসলো 2 থেকে 3% ভোট পড়েনি। সেই নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছিল 1.5 মাস।
তৈমুর বেলা ক্ষমতায় থাকতে পারেননি। জনগণ তৈমুর মানে জয়নাল আবেদিন ভাইদের প্রত্যাখ্যান করেছিল। আর 2018 30 ডিসেম্বরের যে নির্বাচন হয়েছিল, এটা জয়নাল আবেদিন ভাইরা নির্বাচনে প্রতিযোগিতার নামে মনোনয়ন বাণিজ্য করেছিলেন, নির্বাচন করেছিলেন না, যার ফলে আজকে উনরা উদরপিণ্ডি বুধার গাড়ে দিতে চায়। উনরা অতীতে যা যা করছেন সেই কাজগুলো উনাদের চোখের সামনে ভেসে ওঠে। উনরা অতীতে সিল মারছেন, উনরা অতীতে ব্যালট বাক্স ঢুকাইছেন, উনরা অতীতে লোকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, উনরা অতীতে ভোট কেন্দ্রে বিরোধী দলের নেত্রী গেলে তাকে লক্ষ্য করে গুলি চলেছেন, রিক্সাওয়ালা নিহত হয়েছে। যত অপকর্ম করেছেন সেইগুলো উনাদের চোখের সামনে ভাসে। আর আওয়ামী লীগের আমলে নির্বাচন দেখলে উনরা এই কথাগুলো বলে। আমি মনে করি এই অপকর্মগুলো কি এখন হচ্ছে না? আমি মনে করি এই অপকর্মগুলো টেবিলের ব্যালট থেকে ছিল হচ্ছে না। কোথাও যে শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে যে ফলস ভোট হয় না, আমি অস্বীকার করি না। শক্তিশালী দেখেন, এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি 70 থেকে 85 ভাগ লোক ভোট কেন্দ্রে গিয়েছেন। আপনাদের মিডিয়াতেই আমি দেখেছি। কেন গিয়েছেন? শক্তিশালী প্রতিপক্ষ ছিল, সে বিদ্রোহী প্রার্থী হোক বা সে স্বতন্ত্র প্রার্থী হোক, সে জাতীয় পার্টির প্রার্থী হোক, মাঠে ছিল। হ্যাঁ, 2-1 জায়গা আমি মনে করি রক্তপাত হয়েছে, মানুষ হানাহানি হয়েছে, মানুষ মারা গিয়েছে, সেই সহিংসতাটাও দেখা গেছে জনাব কামাল হোসেন। আমি স্বীকার করি সহিংসতা হয়েছে, দুঃখজনক। কিন্তু শারমিন, কোন নির্বাচনে তৃণমূলের সহিংসা হয়নি? কম আর বেশি হয়েছে। আমি তারপরে মনে করি এই নির্বাচনে যদি সহিংসা না হতো, আমি মনে করি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলের নির্বাচনিত সবচাইতে ভালো নির্বাচন, যদি এই রক্তপাত না হতো, হানাহানি না হতো। একদম স্পষ্ট। জনাব কামাল হোসেন, আপনার কাছে আমি আবার আসবো। জয়নাল আবেদিন ফারুক মনে কিছু বলতে চাইছেন। আমি একটু শামীম পাটোয়ারিকেও এই মূল্যায়নটা শুধু নিয়ে আসি, তারপর নিশ্চয়ই আপনার কথা যুক্ত করেই বলবেন। কায়সার ভাই বলুন তারপর। অনেক ধন্যবাদ। আমি জনাব শামীম পাটোয়ারি এমপি, আপনার কাছ থেকেও একটু এই নির্বাচনী প্রচারণা নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন, সেই পর্যালোচনাটা আপনাদের দল কিভাবে করছে, আপনি কিভাবে করছেন সেটি জানতে চাই। আপনাদের দলের মহাসচিব বলছেন যে জাতীয় পার্টির উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি বলে এই নির্বাচনে প্রার্থী দেওয়া হয়নি। মানে এটিও আসলে কেমন বার্তা দিচ্ছে? আজকে জিএম কাদের বলছেন, আপনাদের দলের চেয়ারপারসন যে চেয়ারম্যান বলছেন সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, সেই বার্তাকে দিচ্ছে এই প্রার্থী খুঁজে না পাওয়া স্থানীয় নির্বাচনগুলোতে সেই অবস্থাটা? একটু আনমিউট করে বলবেন। নারায়ণগঞ্জের রাজনীতি বাংলাদেশের 8-10টা জায়গা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে ওসমান পরিবার আছে, যাদের এক সময় আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল, তাদের একটা ব্যাপক আধিপত্য আছে। তার কাউন্টার বলা হিসেবে আওয়ামী লীগের মধ্যেই আইভি ছিল। আইভি অত্যন্ত জনপ্রিয়, মাঠে কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে। আবার পাশাপাশি সেখানে তৈমুর ভাই। তো সেখানের প্রেক্ষাপটে আমরা মনে করছি হয়তোবা জাতীয় পার্টি এখন এই মুহূর্তে ওখানে ইলেকশন করলে হয়তোবা সুবিধা করতে পারবে না। এখন তৈমুর আলম খন্দকার উনি সাহস করে ভোট করছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এই আমলে এমনিতেই বিরোধী দল থেকে ভোট করা একটা কঠিন বিষয়, তার উপর যদি দলের সমর্থন না থাকে, এটি সাহসী কাজটি উনি করছেন। আমি মনে করি গণতন্ত্রের পথে এটি একটি ভালো দিক হচ্ছে, এবং এর ফলে আমি মনে করি বহুমুখিতা রাজনীতির এটা দেখা যাচ্ছে। এবং দুঃখজনক হচ্ছে তার কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে যখনই কোনো বিরোধী দলের কেউ অথবা স্বতন্ত্র কেউ ইলেকশন করে, তাকে পুলিশের বিরুদ্ধে ভোট করতে হয়, প্রশাসনের বিরুদ্ধে করতে হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মনে হয় ভোট করতে হয়। তার আবেদন নিবেদনগুলো অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়, এবং প্রায়ই দেখা যায় তাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়ে ভোটের 1-2 দিন আগে বা ভোটের দিন প্রেক্ষাপটটা পুরো চেঞ্জ করে ফেলা হয়। এটাই গত 4 বছর, 10 বছর, 12 বছর অনেকবার হয়েছে। এটাই অনেকবার হওয়ার কারণেই অনেকের ইলেকশন যাচ্ছে না। এই যে ইলেকশন যাচ্ছে না, এটাতে অবশ্যই সরকারি দল বা আওয়ামী লীগের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ যখনই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তখন সেই গণতন্ত্রটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সেটা কনফার্ম ডিকেইং ডেমোক্রেসি হবে, এবং বাংলাদেশ ডিকেইং ডেমোক্রেসির একটা পর্যায়ে গিয়ে এই ডিকেটা আর সহ্য করতে পারবে না। হয়তোবা বিএনপি সেই সময়ের জন্য অপেক্ষা করছে, বর্জন করতে করতে একসময় সেই সময় আসতে পারে। বাট দেন অ্যাগেইন
আমি এখানে দুজন খুব বিদগ্ধ পলিটিশিয়ান আছে, খুব সিনিয়র পলিটিশিয়ান, দুজন ইনস্টিটিউশন, দিকপাল রাজনীতিবিদ। 13 সালে বিএনপি নির্বাচন বর্জনের করার ফলাফল বিএনপির জন্য তাৎক্ষণিক তো ভালো হয়নি, বা 10 বছর ধরেও কিন্তু ভালো হয়নি। আওয়ামী লীগের জন্য ভালো হয়নি। 13 সালে এমন অনেক লোক মিউট হয়ে যাচ্ছে, লোক এমপি হোক, কিন্তু একতরফা নির্বাচনের কারণে 13 সালে হয়ে গেছে, এবং সেই ধারাবাহিকতায় 18 সালে হয়ে গেছে, এবং তারা অনেকেই দলের জন্য বার্ডেনও হয়েছে, সেটা আওয়ামী লীগ স্বীকার করুক বা না করুক। এখন প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশন তো সরকারি নির্বাচন কমিশনের মতো অনেকটা ভূমিকা পালন করে অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি, দুই একটা ব্যতিক্রম ছাড়া। এই ব্যতিক্রমগুলো বাড়াতে হবে। সেটার জন্য আমরা সবসময় বলেছি আইন করতে হবে, আইনের মধ্যে নির্বাচন কমিশনকে আনতে হবে, নির্বাচন কমিশনকে হুঙ্কার দিতে হবে, এবং সরকারের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এইটা সরকারের ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট। অল এক্সিকিউটিভ মাস্ট অ্যাক্ট ইন এইড অফ নির্বাচন কমিশন, এটা কনস্টিটিউশনে বলা আছে 118 অনুচ্ছেদে। এবং অল এক্সিকিউটিভ ইনক্লুডস প্রাইম মিনিস্টার। সেটা যখন হয় না, যে আমি শেষ করে দিচ্ছি, সেটা যখন হয় না, তখনই গিয়ে কিন্তু মানুষ ভোটে আগ্রহ হারিয়ে ফেলে। যখন ভোটে আগ্রহ হারিয়ে ফেলবে মানুষ, তখন রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলবে, তখন রাজনৈতিক দলেরও প্রয়োজনীয়তা কমে যাবে, তখন স্বাভাবিকভাবেই ঘোলা পানিতে মাছ শিকারের প্রবণতা বেড়ে যাবে। ধন্যবাদ শামীম পাটোয়ারী, আপনাকে অনেক ধন্যবাদ। জি জয়নুল আবদিন ফারুক, আপনি মনে কিছু যোগ করতে চাইছিলেন? আমি আরেকটা প্রশ্নও জুড়ে দিই, সেটি হয়তো একটা বিরতির পরেও আপনি সেই অংশটা শেষ করবেন। প্রশ্নটি করতে চাই যে আপনারা নির্বাচনে যাচ্ছেন না, আপনারা সংলাপে যাবেন না, আগামীকাল সংলাপের আমন্ত্রণ আছে আপনাদের, সেটিতেও আপনারা যাবেন না বলে দিয়েছেন। আপনারা অনড় রয়েছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আজকে সেই 2007 সালের পরে সেটির বর্ষপূর্তি, 15 বছর পূর্তি হচ্ছে। সেই সরকারের অভিজ্ঞতাটাও তো আপনাদের কেন কোনো রাজনৈতিক দলেরই ভালো না? -2 ফর্মুলা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, সেই কথাটা নিশ্চয়ই মনে আছে। তারপরেও আপনারা কেন সেই জিনিসেরই পুনরাবৃত্তি চাচ্ছেন? এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সেই সময় তো বিতর্কিত হয়েছিল, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যখন সংবিধানের বহির্ভূতভাবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, সেই দায়টাও কি আপনারা নেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত করার? আচ্ছা শারমিন, আপনি কথাগুলো বলে ফেলেছেন। একটু আগে ডিবিসি পড়ে শুনেছি আপনি একটা রিপোর্ট পেশ করেছেন 111 14তম বার্ষিকী উপলক্ষে। ভেরি গুড নিউজ দিয়েছেন। এটা মনে করে দিতে মানে যেহেতু পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার 5 বার, সেই সৌভাগ্যটা আমার না, ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের গুণে। SM কামাল অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ। উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তির কথা উল্লেখ করাতে আমি ওনার নামটা এখানে বারবার বলতে হচ্ছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, উনি স্ত্রী সহ করোনা আক্রান্ত হয়েছেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে তুলে, স্পেশালি ব্যারিস্টার কায়সার এবং SM কামালের কাছে, আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন। শুনুন কোন প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা লোক একটা কথা বলেছে। রাত্রে যখন ইলেকশন হয়ে গেল, পরের দিন এই কথাটা উনি বলেছেন কিনা, এবং এই কথাটা আপনার টেলিভিশনে যেগুলো দেখিয়েছেন সেগুলোর আলোচনা করতে গেলে SM কামাল আর আমাকে শারমিন আপা একদিন বসাই দিন, আমরা দুইজন আলোচনা করব। উনি 96 সালে নির্বাচনের কথা বলেছেন। 96 সালে নির্বাচনে আমরা যেটুকু দেখেছি 2 মাসের মধ্যে পার্লামেন্ট ডেকে তারা বলে তাদের আন্দোলন সার্থক হয়েছে, আমরা বলি আমাদের কাজগুলো আমরা সার্থকভাবে পালন করে সেদিন আমরা ইলেকশনের ব্যবস্থা করে দিয়েছি। কিভাবে? সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে ইত্যাদি। আজকে SM কামাল আপনার কাছে শারমিনের মাধ্যমে জানতে চাই যে কথাগুলো এখন আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের দরকার, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, আমরা নির্বাচনে যাব না। ব্যারিস্টার সাহেব বলেছে 2014 সালে নির্বাচনে না গিয়ে ভুল করেছি। এগুলো আমাদের ব্যক্তিগত কতগুলো ব্যাপার না, এটা দলীয় সিদ্ধান্ত, আমরা মেনে চলতে হয় তাই আমরা মেনে চলি। কিন্তু একটা কথা, যে কথাগুলো এখন কামাল ভাইকে বলছি, SM কামাল কি, এই কথাগুলো SM কামাল সাহেবের নেত্রী, SM কামাল সাহেবের দল, SM কামাল সাহেবের 14 দলীয় জোট এই কথাগুলো বলেই সেদিন তত্ত্বাবধায়ক সরকার এদেশে এনেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করে দিতে
একটু তাদের লজ্জাবোধ করে নাই? জনাব আব্দুল ফারুক, এই প্রশ্নটি আমি আপনার কাছেও করছিলাম যে জবাই করে দেওয়ার পেছনে সেই রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকার হয়ে যাওয়াটা, রাষ্ট্রপতি আমি একটা বিরতি নিয়ে আসি, তাহলে একটু শুনতে পারবো। একটা বিরতি নিয়ে আপনার কাছে ঠিক এই জায়গাটা থেকে আসবো। ফিরছি রাজকাহনের বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব জয়নুল আবদিন ফারুক, যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম যে আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে জবাই করলো আওয়ামী লীগ, তার পেছনে বিএনপির দায় কতটা, আমি সেই প্রশ্নটি করছিলাম। কারণ হিসেবে যেটি বলছিলাম যে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সংবিধান বহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, তারপরেই তো আন্দোলন এবং তার প্রেক্ষিতেই মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিনের সরকার গঠিত হলো, সেই 11 আসলো, রাজনৈতিক নেতারা নির্যাতিত হলেন। তাহলে সেখানে বিএনপির দায় কতটুকু এবং কেন বিএনপি আবার সেই নির্যাতনের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতাও নিশ্চয়ই মাথায় আছে, কেন সেটি চায়? আপনি একজন অভিজ্ঞ বুদ্ধিমতী উপস্থাপিকা, আপনার সাথে টকশো করার সৌভাগ্য হলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হই। এস.এম. কামাল আমার সাথে অনেক বুদ্ধিজীবী, আর ব্যারিস্টার কায়সারকে আমি অত্যন্ত ভালো জানি, ভালো কথা বলে। আমার দোষ আমি স্বীকার করি। আমার দল কোনো দোষ যদি করে, কোনো যদি ক্ষতিকারক কোনো কিছু করে, স্বীকার করাটা একটা। আওয়ামী লীগ, আমি এস.এম. কামালের কাছে একবার ভাই হিসেবে একটা প্রশ্ন করতে চাই, তারা আজকে 14 এই 3 বার পরপর ক্ষমতা আসার পর যেসব ভুলগুলো করেছে তারা স্বীকার করেছে কিনা? ইয়াজউদ্দিন যদি ভুল করে থাকে, ইয়াজউদ্দিন কারণে যদি 111 আইসা থাকে, সেই কারণটা তৈরি করেছে কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেদিন যদি লগি বইটা নিয়ে মানুষ না মারতো, যদি অত্যাচার অবিচার গুলা না করতো, দেশে আইন শৃঙ্খলার এত অবনতি না ঘটাতো, গান পাউডার দিয়া মানুষ না মারতো, বাসে আগুন না দাঁড়াতো, তাহলে এই পরিস্থিতি হতো কিনা? আপনি আবার ইঙ্গিত দিয়েছেন, কারণ সব কথা সব জায়গায় বলাও যায় না, বড় বিপদে আছি আপা, এই কারণে যে সত্য কথা বলতে গেলেও বিপদ, না বললেও আপনারা মনে কষ্ট পান। আমি আমার দোষ স্বীকার করতে আমি বাধ্য। সে কারণে আমি মনে করি আমি যদি কোনো দোষ করে থাকি স্বীকার করাটা ভালো। কিন্তু আওয়ামী লীগের কারণে দেশে যে 111 আসছে, এটা অস্বীকার করার জো আছে? সেদিন তো আওয়ামী লীগের কাছে এমন প্রস্তাবও গেছে, আমরা শুনছি, আমাদের কাছে এমন প্রস্তাব আসছে 111 সরকারে, আমরা যা করি সেটা যদি গ্রহণ করে নেন, সেটা যদি আপনারা গ্রহণ করে আমাদেরকে বৈধতা দেন, তাহলে ক্ষমতা আপনাকে বসাবো। সেই ক্ষমতা তো আমরা বৈধতা দিব না বলেও দিয়েছি। এই জন্য বিএনপির মতো দলকে মাত্র 25টা আসন করে সেদিন খুশি করে দিয়েছিল। সে কারণে আমি মনে করি দোষ স্বীকার করাটা ভালো। তাই আজকে আমি যেই কথাটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, যে আজকে যে পরিস্থিতিতে আপনি মনে করছেন বারবার আমাদের কারণে আবারও এমন কোন ঘটনা ঘটতে পারে কি না, আজকে এইটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উল্টা প্রশ্ন করতে চাই। আপনাদের মানবিকের কথা বলে যে অমানবিক কাজগুলো আপনারা করছেন, খালেদা জিয়াকে চিকিৎসার নামে বাইরে যেতে দিচ্ছেন না, আজকে তাকে আটক করে রেখেছেন বা মুক্তি দিয়েছেন, সেটা আপনারা বলেন মানবিক দিকে, কিন্তু এই অমানবিক কাজগুলো করার জন্য নির্বাচন কমিশনকে পুতুল বানাবার জন্য যেসব ভোট রাতের, দিনের ভোট রাতে করছেন, যেভাবে গুম খুন হচ্ছে, যেভাবে দেশের সার্বিক অবস্থা, সেটার কি ভুল আওয়ামী লীগ স্বীকার করে নেবেন না? সেই প্রসঙ্গগুলো আমি জনাব এস.এম. কামালকে জিজ্ঞাসা করি তাহলে, যে সেই দোষ আমি মনে করি এই প্রশ্নটা আপনার কাছে, এই কারণে কি তারা আপনার যে সন্দেহটা, সেই সন্দেহটা হতে পারে না? জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাদের দোষ স্বীকার করছেন সেই জায়গাটি, ধন্যবাদ। আমি এই জায়গাটি জনাব এস.এম. কামাল হোসেন, আপনাদের দোষ স্বীকারের জায়গাটা আপনারা করেন কিনা? আর এই যে যেটি শামীম পাটোয়ারিও বলছিলেন, জয়নুল আবদিন ফারুকের কথা থেকেও আসছিল যে দলগুলো যাচ্ছে না নির্বাচন, অনেকগুলো দলই যাচ্ছে না, বিএনপি সহ জাসদ, সিপিবি, বাসদ অনেকেই সংলাপেও যাচ্ছে না, এই অনাস্থা জানিয়ে, সংলাপের প্রতি এবং নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে। এতে কি একটা গ্রহণযোগ্যতার আভাস দিচ্ছে? এবং গ্রহণযোগ্যতা নিয়ে কি আওয়ামী লীগ আদৌ চিন্তিত, তোয়াক্কা করে? আমি আপনার বলি, জয়নাল আবেদিন ভাই যে কথাগুলো বলছেন, উনি যদি দোষ স্বীকার করতেন তাহলে উনি বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর একমাত্র আজকের প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, আর কেউ ক্ষমতা হস্তান্তর করেননি। উনাদের বাধ্য করা হয়েছে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে। বললেন যে 2006 সালে ক্ষমতা হস্তান্তর করার কথা। কি করলেন উনরা? নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য উনরা যে আজিজ মার্কা নির্বাচন কমিশন করলেন, কার সাথে আলাপ করলেন না। 1,20,00,000 ভোটার করলেন, 150 আমি এই যে পত্রিকা আমি দেখাবো কিনা, আপনি প্রথম আলো যদি মিথ্যা, আমি জয়নাল ভাই
আমি উত্তর দেব। কামাল হোসেন, আপনি শেষ করুন। আপনি 150 জন ছাত্র দলের ক্যাডারকে নিয়োগ দিয়েছিলেন নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যত পারো ভুয়া ভোটার করো, এবং উনি যেটা বললেন লগি বইটা সেদিন উনরা পল্টনে সমাবেশ করেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে, উনাদের ক্ষমতার পার্টনার জামাত শিবিরকে লেলিয়ে দিয়েছিল যুবলীগের সমাবেশে হামলা করার জন্য। গান পাউডার দিয়ে যদি মানুষ পুড়িয়ে মারে, সেটি বিএনপি মেরেছেন, ওনাদের ক্ষমতার পার্টনাররা মেরেছেন। আমি আপনারা বলি, সেদিন উনরা জেনতপ্রকে ক্ষমতায় যাওয়ার জন্য উনাদের দলের একজন নেতা ছিলেন, যিনি জাস্টিস ছিলেন, তার বয়স বাড়িয়েছিলেন তাকে প্রধান উপদেষ্টা করার লক্ষ্যে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে চেয়েছিলেন। সেদিন সকল রাজনৈতিক দল জামাত আর বিএনপি ছাড়া সবাই এক মঞ্চে দাঁড়িয়েছিল। ওনাদের নেতা বি চৌধুরী এসেছিলেন, কর্নেল অলি এসেছিলেন, এরশাদ সাহেব এসেছিলেন, জননেত্রী শেখ হাসিনার সেই মঞ্চে। আপনার মনে আছে শারমিন, যে আমেরিকান রাষ্ট্রদূত বিউটিনেস বলেছিলেন যে খালেদা জিয়ার একগুঁয়েমি এবং তারেক জিয়ার যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার কারণেই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হলো। উনি বলেন তত্ত্বাবধায়ক সরকার, উনার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক না। এখন ওনারা কোথায় পাবেন পাগল আর শিশু ছাড়া? এবং তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বিলুপ্ত করে নেই, মহামান্য আদালত হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার কোথা বাতিল করেছিলেন। আজকে যেটা বলেন রাতের ভোট দিনে নেই, উনরা দেখাতে পারবে না যে উনরা দিনের বেলায় সিল মেরে ভোট নিছেন। এই অভ্যাস আমার জয়নাল আবেদিন ভাইদের। আর উনি বললেন যে নির্বাচন কমিশন, আপনি বললেন রাষ্ট্রপতির কাছে সিপিবি যাই নেই, জাসদ রব সাহেব যাই নেই। জাসদ রব সাহেবের ঢাকা ছাড়া কোথাও কোনো দল আছে? উনি ছাড়া, উনার স্ত্রী ছাড়া কোনো, আমি ওনারা শ্রদ্ধা করি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিন্তু এখন উনি আর ওনার স্ত্রী ছাড়ার দরকার নাই। এখানে বাংলাদেশে প্রতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী দিতে পারেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু তাদের অনেকেই প্রার্থী হয়েছেন। এখানে প্রার্থী দিতে পারেন জাতীয় পার্টি ম্যাক্সিমাম জায়গা। আর যারা রাজনৈতিক দল, দেখেন আমি কাউকে ছোট করে বলতেছি না, কেউ বাংলাদেশে আমার মনে হয় প্রতিটি উপজেলা না প্রতিটি জেলায়ও প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ, কাউকে ছোট করছি না। এখানে শক্তিশালী দল বিএনপি এবং জাতীয় পার্টি। এনটি আওয়ামী লীগ একটা ভোট বিএনপি ধারণ করে, সেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে বানচাল করে ষড়যন্ত্রের পথ বেছে নিতে চায়, যার ফলে তারা নির্বাচনে অংশগ্রহণ। আপনি যেটা বললেন আজকে রাষ্ট্রপতি, আপনি দেখেন তো অতীতে কেউ কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন করেননি। রাষ্ট্রপতি বলতে পারে মানে সেই আলোচনা করে রকিবউদ্দিন কমিশন, হুদা কমিশন গঠিত হচ্ছে, তার উপরে তো আবার রাজনৈতিক দলগুলো আস্থা জানাচ্ছে না, শুধুমাত্র শারমিন আমি আপনারে বলি, এই 2018 30 ডিসেম্বরের নির্বাচনে পাটর হিসাবে নির্বাচিত হয়েছে। তাহলে উনি রাতের ভোট কেটে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিনের বাসা। আমি তো এমপি হইনি, আওয়ামী লীগ যারা এমপি হয়েছেন তারা রাতে ভোট কেটে নির্বাচন হয়েছেন। আবার এটা জিজ্ঞান পাটর হিসাব করবেন না। শামীম পাটোয়ারিকে আমি একটু জিজ্ঞাসা করি, শামীম পাটোয়ারি আপনার কাছে। হ্যাঁ, অর্থাৎ আমি জিতলে নির্বাচন কমিশন নিরপেক্ষ, আমি হারলে নির্বাচন। আপনার একটা উদাহরণ দেই, কুমিল্লাতে মেয়র নির্বাচনের আগ পর্যন্ত আমার আবেদিন ভাইরা বলল নির্বাচনে কারচুপি হচ্ছে, এই নির্বাচন মানি না, নির্বাচন বয়কট করব। যখন বিএনপির প্রার্থী জিতলো তখন কারচুপি হয় নাই, বয়কটও করে নাই, নির্বাচন সুষ্ঠু। জি জনাব কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। এস এম কামাল হোসেন, ধন্যবাদ আপনাকে। আমি শামীম পাটোয়ারি এমপি আপনার কাছ থেকে প্রশ্নটি করে বিরোধীতে যাই যে আপনারা কি আস্থা পাচ্ছেন? আপনি তো 18 নির্বাচনে এমপি হয়েছেন, এইভাবেই নির্বাচন হতে যাচ্ছে, আপনারা আস্থা পাচ্ছেন কিনা? আমি একটা বিরতির পরে এসে আপনাকে জিজ্ঞাসা করব। ফিরে এলাম রাজকাহনে। শামীম পাটোয়ারি এমপি, 18 সালে নির্বাচনে এমপি হয়েছেন আপনি, 23 সালে যে নির্বাচনটি হবে সেটিতে আস্থা পান কিনা? আপনাদের দলের চেয়ারম্যান বলেছেন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হয়তো আন্দোলন করতে হবে, সেই আন্দোলনটা মানে কি? জি ধন্যবাদ। 18 সালের ইলেকশনে আমি জয়লাভ করেছি বিপুল ভোটে। আমার ওই আসনে 2008 সালেও মহাজোট একই রকম বিপুল জয়লাভ করেছিল। আমার আসনে যখন নৌকা এবং লাঙ্গল এক হয় তখন প্রতিপক্ষ জামাতের সাথে ভোটের ডিফারেন্স হয় 80,000 থেকে 1 লাখ, অতীতেও হয়েছে।
ভোট বাংলাদেশে সেই 54 সাল থেকে হচ্ছে। 54 সাল থেকে কোন আসনে কোন পার্টি কত ভোট পেতে পারে এটার একটা রূপরেখা আছে। সেখান থেকে 5 to 10% ডেভিয়েশন সব সময় হয়ে থাকে। কিন্তু যখন দেখা যায় একটা সেন্টারে জনপ্রিয় একটি দল মাত্র 4টি আসন পেয়ে ভোট পেয়েছে, 5টি ভোট পেয়েছে, 10টি ভোট পেয়েছে, তখন দৃশ্যমান ভাবে বোঝা যায় ওই কেন্দ্রে বিশাল কোনো কারচুপি হয়েছে। সেই কারচুপিগুলোর জবাব নির্বাচন কমিশন ওই প্রার্থী শামীম পাটোয়ারি সেখানে কি কারচুপি শুধু, আমি আর একটা প্রশ্ন একটু করি, যদিও আমার সময় নেই তাও প্রশ্নটা করতে হবে, যে সেখানে কি শুধু নির্বাচনের কারচুপি হয় নাকি আমরা যেমন এখানে দেখলাম কিছু কিছু জায়গায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাত্র 42টা ভোট পেয়েছে, নাকি প্রার্থী বাছাইয়ের ত্রুটির কারণেও হয়, মনোনয়ন বাণিজ্যের কারণেও হয়? না, সেটা তো মানে পার্লামেন্ট ইলেকশনে যে মনোনয়ন বাণিজ্যের ব্যাপারটা কমে আসে, কারণ মার্কার ভোট থাকে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমাদের এই 18 সালের কোন কেন্দ্রে কোন কোন আসনে প্যালপেবলি রংলি রিফ্লেক্ট হয়েছে এবং প্যালপেবলি গ্রস মিসকন্ডাক্টের এভিডেন্স রয়ে গেছে। এটা অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্বাচন কমিশনের চেয়েছে এমনটা না, সব ভোটে এটা কম বেশি হয়, হয়তো বা কোনো ভোটে বেশি হয়েছে, কোনো ভোটে কম হয়েছে। কিন্তু আমরা এখন যেটি অনুভব করছি, নির্বাচন কমিশনকে ছাড়া আমাদের যারা বিরোধী দলের এমপি যদি কখনো আমরা ত্রিমুখী লড়াই করি, কখনো আমরা দ্বিমুখী লড়াই করি, আমি যেহেতু উপনির্বাচন করেছি আমি যেহেতু জানি উপনির্বাচনে ডিসি প্রার্থী বিরোধী দলের প্রার্থীর না, এসপি প্রার্থী না, ওসি না, কেউ না, একটা এককভাবে একজন উপনির্বাচনে বা প্রার্থী ভোট করে, তখন তার একমাত্র আস্থার জায়গা থেকে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি আস্থার জায়গা থেকে সরে যায়, স্পষ্ট শামীম পাটোয়ারি এমপি নির্বাচন কমিশনের জায়গাটি আপনি আবারও প্রশ্ন, তাহলে নির্বাচন ব্যবস্থা থাকবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারি এমপি। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা যে আন্দোলনের কথা বলছেন এখন, সেই আন্দোলনে আপনারা আসলে কতটা সফলতা আশা করছেন? একে তো আপনাদের সক্ষমতার জায়গাটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে, আপনাদের প্রধান যিনি খালেদা জিয়া তিনি অসুস্থ আপনি বলছিলেন, আবারও বলছিলেন, দ্বিতীয় প্রধান যিনি তিনিও রলনরে পলাতক আছেন, দণ্ডিত অবস্থায় আছেন, এবং অনেকেই হামলা মামলায় আপনারা জর্জরিত। সেই অবস্থা থেকে সফলতা, তার উপরে চলছে করোনা বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে রাজনৈতিক সভা সমাবেশের উপর। রুহুল কবির রিজভী সাহেব প্রশ্ন তুলছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্যে কিনা, সেখানেও আবার একটা প্রশ্ন যে আপনাদের মহাসচিবই সস্ত্রীক করোনায় আক্রান্ত, এই অবস্থায় আপনারা কি করবেন? শারমিনা, আগে বলেছি আপনি একজন দূরদর্শী উপস্থাপিক, আপনার প্রশ্নের উত্তর দিতে অনেক সময় দিয়েছেন 2 মিনিট। আবার কামাল সাহেব রাগ করবে। ইয়াজউদ্দিন আহমদ সাহেব সংবিধান রক্ষার জন্য যদি ভুল করে থাকে, সে ভুল আমি মানি না। এখন আওয়ামী লীগ যে ভুল করেছে কামাল সাহেবেরা সেই ভুলটা মানেন কিনা। আর দ্বিতীয় কথা হলো, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেরুদণ্ডহীন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিশ্বাসী একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথে এসে আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছেন এবং একবার 5টি এলাকা থেকে নির্বাচিত এমপি হয়েছেন। সেই কারণে আমরা হতাশ নই, হতাশ হওয়ার দল না। আমরা অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, গুম হচ্ছি, খুন হচ্ছি, মামলায় জর্জরিত হচ্ছি, তবুও আমরা আমাদের শক্তিশালী দল গঠন করে যে কথাটা বারবার স্ট্যান্ডিং কমিটি এবং দূরে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিচ্ছে, দল পুনর্গঠন করে যত সকল অত্যাচার 14 বছর ধরে হচ্ছে সেগুলা আমরা আরো শক্তি সঞ্চয় করে এই সরকারের বিরুদ্ধে একটি সঠিক নির্বাচন কমিশন, অনেক ধন্যবাদ জয়নুল আবদিন ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ, মাধ্যমে নির্বাচন আদায় করব অনেক অনেক ধন্যবাদ। কিন্তু করোনার মধ্যে কর্মসূচি পুনর্বিবেচনা করবেন কিনা সেটাও একটা প্রশ্ন ছিল। জি জনাব এস এম কামাল হোসেন, আপনার শেষ বক্তব্য। আমি দেখেন বলেন জয়নুল আবেদিন বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা একটা মিথ্যা তথ্য। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। জিয়াউর রহমান রাত্রে পিস্তল ঠেকিয়ে সায়েমের কাছ থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির রাজনীতিকে পুনর্বাসিত করেছেন, যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা দিয়েছেন। আমি মনে করি আওয়ামী লীগ শত চড়াই উৎরায় পার হয়ে আজকে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ,
যে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল, যে বাংলাদেশে 10টা কষ্ট মামলার আসামিরা আজকে শেষ লাইনটা যদি নির্বাচন নিয়ে বলতেন। সেই বাংলাদেশের বিরুদ্ধে আজকে জননেত্রী শেখ হাসিনা এই 2021 সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এবং 2022 সাল হবে বাংলাদেশে তাক লাগানোর বছর। হচ্ছে পদ্মা সেতু চালু হচ্ছে, মেট্রো রেল চালু হচ্ছে, বঙ্গবন্ধু টানেল চালু হচ্ছে, বাংলাদেশ বিশ্বে চমক লাগাচ্ছে এবং আমি মনে করি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়েও। আমরা মনে করি 2023-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ। অনেক অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন, ধন্যবাদ শামীম পাটোয়ারী, জয়নাল আবদিন ফারুক, আপনাদের তিনজনকে। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। ধন্যবাদ দর্শক।